যুদ্ধবিরতি কার্যকরের পরেও তা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ইরান ইসরায়েলের, মেনে চলার আহ্বান ট্রাম্পের। জুলাই হত্যা, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি 1 জুলাই। আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততা প্রমাণ। বিএনপি প্রতিনিধি দলের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের বৈঠক, পুলিশের উপস্থিতিতে মবের ঘটনা খতিয়ে দেখার আহ্বান রিজভির। ইশরাকের শপথের দাবিতে অবস্থান কর্মসূচিতে হামলা, কয়েকজন গুরুতর জখম। স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের দায় দেখছেন আন্দোলনকারীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুদ্ধবিরতিতে রাজি হলেও পাল্টাপাল্টি হামলার অভিযোগ এনেছে ইরান ও ইসরায়েল দুপক্ষই। এতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমা হামলা বন্ধ করতে এবং পাইলটদের ফিরিয়ে নিতে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন। ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জানান, যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল মিসাইল হামলায় চালানোয় একেবারেই খুশি হননি তিনি। যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় 2 দেশের হতাহতের খবর পাওয়া গেছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর মধ্যপ্রাচ্যে শান্তির পতাকা ওড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করলেন কার্যকর হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্টকে ভিত্তি করে যুদ্ধবিরতির বিষয়টি ইরান ও ইসরায়েলের একাধিক গণমাধ্যমও নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। যদিও এর আগে ট্রাম্পের যুদ্ধবিরতির মন্তব্য নিয়ে ব্যাপক জলঘোলা হয়। যুদ্ধবিরতির ঘোষণার আগে আরেকটি পোস্টে ট্রাম্প জানিয়েছিলেন, ইসরায়েল ও ইরান সর্বাত্মক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, আর সেই বিরতি শুরু হবে ইরানের হাত ধরে। 12 ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। 24 ঘন্টা পর চলতি সংঘাত সমাপ্ত হবে। প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, চুক্তির বিষয়টি চূড়ান্ত নয়। ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও পাল্টা হামলা বন্ধ করবে। আব্বাস আরাকচির ওই মন্তব্যের পর ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি মিসাইল হামলা হয়। সাইরেনের আতঙ্ক ছড়ায় ইসরায়েলের রাজধানী তেল আবিব ও এর আশেপাশের শহরে। ইরানের মিসাইল হামলায় নিহত হয় অন্তত 3 জন, ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ভবন। আর ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয় এক পরমাণু বিজ্ঞানী। 12 দিনের হামলায় ইরানের 7 শতাধিক এবং ইসরায়েলে 24 জনের বেশি নিহত হয়েছে। এর আগে গত 22 জুন ইরানের 3টি পরমাণু স্থাপনা লক্ষ্য করে মার্কিন বিমান হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি তীব্র আকার নেয়। কাতার আর ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা মিসাইল হামলা চালায় ইরান। সাময়িক সময়ের জন্য বন্ধ হয় কুয়েত, বাহরাইন ও কাতারের আকাশসীমা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী 1 জুলাই। মামলার শুনানি শেষে আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেয়। মামলার অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলার তদন্ত শেষ করতে 2 মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলার আসামি বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এদিকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যা ও লাশ পোড়ানোর মামলার পরবর্তী শুনানি আগামী 2 জুলাই। এই মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, মামলার তদন্ত প্রতিবেদন গত 19 জুন তদন্ত সংস্থা প্রসিকিউশনে জমা দিয়েছে। মামলায় সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে 7 আসামিকে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, আগামী 2 জুলাই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে এবং ইতিমধ্যে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন। তারপর 1 জুলাই চার্জ হিয়ারিং হবে। আন্দোলন দমনের জন্য তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংসতা প্রদর্শন করেছিল তার অন্যতম ছিল আশুলিয়ায় 6 জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত 19 জুন পেয়েছি। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এইখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে।
আমরা স্ক্রুটিনি করে দেখছি। আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফররত বিএনপি প্রতিনিধি দলের সাথে চীনা কমিউনিস্ট পার্টি সিপিসির প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে সকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডং এবং সকাল 11টায় সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহিরুদ্দিন স্বপন, ইসমাইল জবিউল্লাহ, সুকমল বড়ুয়া, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। সরকার গতিশীল না হলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারতের পর তিনি এমন মন্তব্য করেন। মব জাস্টিস প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে যারা বিতর্কিত নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদের অবশ্যই বিচার হতে হবে, তবে সেটি হেনস্থার মাধ্যমে নয়। রাতের ভোট ও ডামি নির্বাচনের সাথে যুক্তদের আইনানুযায়ী বিচার করতে হবে বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। পুলিশের সামনে কিভাবে মব তৈরি হয় সে বিষয়টি খতিয়ে দেখার আহ্বানও জানান রুহুল কবির রিজভী। কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না। যারা এই কাজের সাথে জড়িত তারা যারাই হোক, তাদের অবশ্যই এই সরকারকে খুঁজে বের করে বিচার করতে হবে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার হোক, কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হঠাৎ করে হামলা হয়েছে। বহিরাগতরা হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে কয়েকজনকে। হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। হামলার জন্য স্থানীয় সরকার উপদেষ্টার সাম্প্রতিক দেয়া বক্তব্য দায়ী বলে অভিযোগ আন্দোলনকারীদের। মিরাজ হোসেন গাজীর রিপোর্টে বিস্তারিত। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে ঢাকাবাসীর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে মঙ্গলবার হঠাৎ করেই হামলার ঘটনা হয়। নগর ভবনের শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগতরা হামলা করে বেশ কয়েকজনকে আহত করেছে। এরপর নগর ভবনে অবস্থান কর্মসূচিতে ঢাকাবাসীর সদস্যরা উপস্থিত হলে বহিরাগতরা সেখান থেকে পালিয়ে যায়। তারা এখন পলায় গেছে, আমরা আসার পরে তারা পলা গেছে, তারা অকারেন্স ঘটায়। হ্যাঁ, এটা আপনারা সিসি ক্যামেরা দেখতে পারবেন, অবশ্যই প্রমাণ আছে আমাদের নগর ভবনে যে সিসি ক্যামেরা দেখতে পারবেন। আহত আমাদের মেডিকেলে আছে, আমাদের 3 জনের অবস্থা ভয়ানক খারাপ, ওরা ভর্তি করা হয়েছে, বাকি জনের প্রাথমিক চিকিৎসা করতেছে। এনসিপির সাথে মিলিয়া আসিফ এবং প্রকাশ্যে যাওয়ার সময় বলে গেছে যে আপনার যদি এনসিপি লুক না হবে তাহলে মাস্ক থাকবে কেন, প্রত্যেকটা লোকের মধ্যে মাস্ক, প্রত্যেকটা মুখ ঢাকা। হামলার জন্য উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক দেয়া উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করেন অবস্থান কর্মসূচিতে অংশ নেয়ারা। এটা আসিফ ভুঁইয়ার নির্দেশে বহিরাগত লোকেরা, সাথে আমাদের সিটি কর্পোরেশনের কিছু লোক যারা আসিফ ভুঁইয়ার পেইড ওয়ার্কার, তারা আইসা এই গণ্ডগোলটা ঘটায়। আমরা টিভিতে সবাই দেখছি, সে এই ঢাকা নগরবাসীকে থ্রেট করছে যে এইভাবে মেনে নেওয়া যায় না, কিন্তু তারা আজকে আইসা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে। আমরা নগরবাসীর পক্ষ থেকে আমরা এটাকে নিন্দা জানাই। আন্দোলনকারীরা বলেন, বহিরাগতদের দিয়ে হামলা চালিয়ে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা হচ্ছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিকে সহিংস করে তোলার যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। কিছু বহিরাগত সন্ত্রাসী, মুখোশধারী এবং হেমলেট পরা কিছু লোকজন, আমাদের ধারণা এনসিপির লোকজন হবে তারা। যেহেতু অফিস চলমান, মেয়রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু টোকাই লেভেলের কাঙ্গালি ছেলেপেলে সন্ত্রাসীরা, সব বহিরাগত সন্ত্রাসী। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নাগরিকদের স্বাভাবিক সেবা কার্যক্রম চলমান রয়েছে। ট্রেড লাইসেন্স সহ অন্যান্য সেবা নিতে আসছেন নগরবাসী অনেকে। আঞ্চলিক অফিসগুলোতেও সেবা কার্যক্রম চালু রয়েছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।
ঝালকাঠির গাবখান চ্যানেলের নাব্যতা হ্রাসের কারণে জেগে উঠেছে ছোট বড় অনেকগুলো চর। এতে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের সঙ্গে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে খুলনা, মোংলা, মোড়লগঞ্জ সহ বিভিন্ন নৌবন্দরের যোগাযোগ ব্যবস্থা। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুদুল আলমের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রিটিশ শাসনামলে ঝালকাঠির গাবখান নদীর 10 কিলোমিটার খননে উদ্যোগ নেয় ব্রিটিশ সরকার। এতে ঢাকা, চট্টগ্রাম, বরিশালের সঙ্গে 200 কিলোমিটার দূরত্ব কমে যায় খুলনা, মংলা, মোরেলগঞ্জ, হুলারহাট সহ গুরুত্বপূর্ণ নৌবন্দরগুলোর। পরিচিতি পায় বাংলার সুয়েজ খাল নামে। কিন্তু দীর্ঘদিন কার্যকরী ড্রেজিং না করায় হ্রাস পায় চ্যানেলটির নাব্য। এ কারণে যথাসময়ে পণ্য নিয়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না মাঝারি অনেক জাহাজ। এছাড়া প্রায় 200 কিলোমিটারের বেশি পথ ঘুরে বঙ্গোপসাগরে দিয়ে যেতে হচ্ছে বড় আকারের জাহাজগুলো। এতে সময়ের সাথে ক্ষতি হচ্ছে অর্থেরও। গাবখান চ্যানেলে আমরা ঢুকতে পারি না, কারণ ওইখানের মধ্যে মুখের মধ্যে পানি কম, ড্রেজিং হয় না ঠিক মতো, দুইটা জাহাজ একসাথে আপ ডাউন করা যায় না। আগে কিন্তু আমরা সব সময় দুইটা জাহাজ আপ ডাউন একসাথে করা যাইতো। ভিতরে অনেক জায়গায় পানি কম, চর পড়ে গেছে সাইডে। আমরা ডাইনিবাম যখন টার্নিং নিই তখন আমাদের পিছন এক সাইডে চলে যায়, আমরা জাহাজটা কন্ট্রোল করতে খুবই অসুবিধা হয়। মানে আমরা অনেক সময় মতো ঘাটে পৌঁছতে পারি না। খুব একটা সেরকম ড্রেজিংয়ের কিছু আমরা দেখিনি, যে কারণে এই পলি পড়ার কারণে এখন বিভিন্ন বড় ধরনের লাইটার জাহাজগুলো এই চ্যানেলে প্রবেশ না করে বেশিরভাগই চলে যাচ্ছে আপনার আউটারের সমুদ্র পথ ধরে। আমাদের ড্রেজিং করতে আসার পরে ইঞ্জিনের ত্রুটি হয়েছে, ইঞ্জিন মেরামত করার জন্য অফিস নিয়ে গেছে। ইঞ্জিন মেরামত শেষ হলে আবার পুনরায় কাজ চালু হবে। ইঞ্জিন থাকে মানে ওকে থাকে, তাহলে আমরা 1 ঘন্টা আমাদের সময় অপচয় করতে রাজি না। সমস্যা সমাধানের প্রক্রিয়া চলমান আছে বলে জানান এই কর্মকর্তা। গাবখান চ্যানেলের যে এন্ট্রান্স পয়েন্ট ঝালকাঠির প্রান্তে, এখানে 2 সাইডটা হতে একটু ন্যারো হয়ে গেছে মুখটা। তো এটাকে প্রশস্ত করার জন্য চাহিদা, মানে আপনার মালিক সমিতির চাহিদার আলোকে এখানে বিএডব্লিউডি একটা ড্রেজার প্লেস করা হয়েছে। হয়তো ড্রেজিং কার্যক্রম আমাদের চলমান আছে। আমরা কিছু মাটি কাটছিও, একটা কাটিং আমরা শেষ করে ফেলছি। এই তো কিছুদিন আগে ড্রেজারটা একটু যান্ত্রিক সমস্যা হয়েছে, হাইড্রোলিক ইঞ্জিনের ট্রাবল দেখা দিছে। তবে সেটা মেরামতের জন্য কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা অলরেডি গ্রহণ করছি। দ্রুত চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্দোলনরত ঢাকাবাসীর উপর বহিরাগতদের হামলায় আহতদের দেখতে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি নেতা ইশরাক হোসেন। আহত সমর্থকদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। হামলার নেতৃত্ব দিয়েছে, আমি যারা আহত রয়েছে তাদের সাথে কথা বলেছি। গোলাম কিবরিয়া রুবেল নামে একজন কর্মকর্তা রয়েছে তিনি, এবং আরিফুজ্জামান প্রিন্স নামে আরেকজন কর্মচারী নগর ভবনের। এই 2 জন মূলত, এবং তাদের নেতৃত্বে কতিপয় স্বৈরাচারের দোসর হিসেবে যাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, যারা সাইদ খোকনের সময়, তাপসের সময়, ইতিপূর্বে আওয়ামী লীগের সময় সকল সুযোগ সুবিধা এই রুবেলের নেতৃত্বে ভোগ করেছে। তাদের নেতৃত্বে বহিরাগত প্রায় শতাধিক সন্ত্রাসী, তারা মুখোশধারী, তারা মুখোশ পরে এই অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং এই রকমের একটি নাটক তারা রচনা করে, যেখানে আমাদের দলীয় স্লোগান ব্যবহার করে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই আন্দোলনটা কিন্তু বিএনপির ব্যানারের কোনো আন্দোলন হচ্ছিল না, এখানে ঢাকা নগরবাসীর ব্যানারে আন্দোলন হচ্ছিল, এবং এখানে দলীয় স্লোগানও সেভাবে দেওয়া হচ্ছিল না। অতএব পুরো জিনিসটাই আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং আগামীতে আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেটার বিরুদ্ধে একটা বিশাল ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। চট্টগ্রাম জিপিওতে আজ দিনব্যাপী চট্টগ্রাম পেক্স স্মারক ডাক টিকিট প্রদর্শনী ও বিপণন 2025 অনুষ্ঠান হয়েছে। প্রদর্শনীতে মহানগরীর বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন এবং স্মারক ডাক টিকিট ও খাম সংগ্রহ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল পূর্বাঞ্চল ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন ও ডাক জীবন বীমার রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ তৈয়ব আলী সহ অন্যান্যরা। প্রদর্শনীতে চট্টগ্রাম ডাক বিভাগের ফিলাটেলিক ও পোস্টাল মিউজিয়ামের সংগ্রহ এবং চিটাগাং কালেক্টরেস ক্লাবের মূল্যবান সংগ্রহগুলো প্রদর্শন করা হয়। ব্রিটিশ আমলের ডাক বিভাগের রানারের বল্লম, হারিকেন, চামড়ার ক্যাশ ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন স্মারক শোভা পায় প্রদর্শনীতে। পোস্টাল মিউজিয়ামের দুর্লভ সব সংগ্রহ থরে থরে সাজানো হয় চট্টগ্রাম জিপিওর নিচতলায়।
ঝিনাইদহে অর্থের অভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারছেন না যুবক আক্তারুল ইসলাম। দীর্ঘ 4 বছর ধরে চিকিৎসা করে এখন নিঃস্ব তার পুরো পরিবার। কিডনি দাতা পাওয়া গেলেও অপারেশনের খরচ মেটানোর সামর্থ্য নেই পরিবারটির। তাই সমাজের বিত্তবান ও দানশীলদের কাছে সাহায্যের আকুতি স্বজনদের। ঝিনাইদহ থেকে আসিফ ইকবাল মাখনের তথ্য ছবিতে রিপোর্ট। বিছানায় শুয়ে বসে এভাবেই যেন মৃত্যুর প্রহর গুনছেন ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ড গ্রামের যুবক আক্তারুল ইসলাম। তার দুটো কিডনি নষ্ট হয়ে যাওয়ায় প্রতিনিয়ত অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন, আর ছেলের যন্ত্রণা কমাতে পাশে বসে সেবা যত্ন করছেন বৃদ্ধা মা। কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারলেই বেঁচে যাবে জীবন। আমার ওয়াইফ আমার সন্তানের দিকে তাকিয়ে কি একটি কিডনি ডোনেট করার জন্য প্রস্তুত হয়েছে। আমরা সমস্ত পেপার, সমস্ত ডকুমেন্ট তৈরি করছি। সমাজে এমন অনেক বিত্তবান লোক আছে যারা চাইলে একটু সহযোগিতা করলে আমি আবার আমার স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারি। দীর্ঘ 4 বছর ধরে ডায়ালাইসিস করে কোনো মতে বেঁচে আছেন আক্তারুল। বৃদ্ধ বাবা ও দিনমজুর ভাইয়ের পক্ষে ব্যয়বহুল রোগের চিকিৎসা করানো আর সম্ভব হচ্ছে না। এখন মানুষের সহায়তায় সপ্তাহে 2 বার ডায়ালাইসিস চলছে। আক্তারুলের স্ত্রী স্বামীকে তার একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিলেও কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় 15 লাখ টাকা, যা আক্তারুলের পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। তাই জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীলদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছে পরিবার ও প্রতিবেশীরা। তাই খোদা নাকি আমার মনিদের যদি সবাই একটু সহযোগিতা করতে, তাহলে সে তার জীবনটা আবার ফিরে আমার বুকে, মা বাবার বুকে আসতো। বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছে, তবে ওর ফ্যামিলিগতভাবে সেভাবে অর্থনৈতিক কায়দায় ওদের সেরকমের অবস্থা নেই। লেখাপড়ায় ভালো, ছেলে হিসেবেও ভালো। আপনারা যদি একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতেন, তো একটা ছেলের মেধাবী ছাত্রের জীবন বেঁচে যেত। আক্তারুল ইসলাম 2013 সালে জিপিএ 5 পেয়ে এসএসসি ও 2015 সালে জিপিএ 5 পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স শেষ করেছেন। তার 4 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আক্তারুলকে সাহায্য পাঠানোর ঠিকানা ইসলামী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 2050182041092217, বিকাশ নম্বর 0198058736। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় রিমান্ডে থাকা 2 ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক আদেশে শান্ত আদনান ও স্বাগত দাস পার্থকে আজীবনের জন্য বহিষ্কার করে। গত 20 জুন গভীর রাতে আদনান ও স্বাগতকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক হারুনুর রশিদ তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 19 জুন ভুক্তভোগী ওই ছাত্রী মামলা করেন। অভিযোগে বলা হয়, গত 2রা মে একটি কনসার্টে যাওয়ার কথা বলে ওই ছাত্রীকে সুবিধবাজার এলাকার একটি মেসে ডেকে নিয়ে কোমল পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে পান করানো হয়। পরবর্তীতে অসুস্থ অবস্থায় শিক্ষার্থীকে উপর্যুপরি ধর্ষণ করা হয়। এ সময় ভিডিও ও ছবি ধারণ করে তা ফাঁসের হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইলও করা হয়। পরে পুলিশ ল্যাপটপ সহ বিভিন্ন ডিভাইস উদ্ধার করে। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। এতিম শিশু ও খামারিদের মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়েছে ঝালকাঠিতে। সকালে জেলা প্রাণী সম্পদ অফিসের সামনে এতে প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ দপ্তর বরিশাল বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের টেস্ট ক্রিকেট স্ট্যাটাস প্রাপ্তির 25 বছর পূর্তি উপলক্ষে অনূর্ধ্ব 12 ক্রিকেট কার্নিভাল হয়েছে খাগড়াছড়িতে। সকালে জেলা স্টেডিয়ামে জিমনেশিয়ামে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা হয়েছে জয়পুরহাটে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জনসচেতনতামূলক কর্মশালা হয়েছে রাঙ্গামাটিতে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের হল রুমে। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ব্যাটালিয়ন 41 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদি। উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ময়মনসিংহে। দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা জুবাইরা বেগম সাথী। সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি আনন্দ মিছিল করেছে। সকালে কলেজ ক্যাম্পাস চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি মাসুদুল আলম সহ অন্যরা। 6 দফা দাবি আদায়ে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা। নীলফামারী রণচণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান মুখলিসুর রহমানকে পরিষদে পুনর্বহালের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। বক্তারা জানান, মুখলিসুর রহমান যুবলীগের নেতা, তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম ও অভিযোগ। গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়ন এবং বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাপ কার্নিভাল 2025 হয়েছে কেরানীগঞ্জে। আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। যুদ্ধবিরতি কার্যকরের পরেও তা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ইরান ইসরায়েলের, মেনে চলার আহ্বান ট্রাম্পের। জুলাই হত্যা, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি 1 জুলাই। আশুলিয়া হত্যার পর 6 লাশ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততার প্রমাণ। বিএনপি প্রতিনিধি দলের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের বৈঠক, পুলিশের উপস্থিতিতে মবের ঘটনা খতিয়ে দেখার আহ্বান রিজভির। ইশরাকের শপথের দাবিতে অবস্থান কর্মসূচিতে হামলা, কয়েকজন গুরুতর জখম। স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের দায় দেখছেন আন্দোলনকারীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।